নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। আমরা আগের পার্টগুলোতে আমরা প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্সের পার্টগুলো দেখেছিলাম। আজকে থেকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এখানে একটু বেসিক্যালি জেনেটিক্সের যে মলিকুলার যে রিয়াকশানগুলো সেগুলো নিয়ে আমরা জানবো, ঠিক আছে? তাহলে এখানে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা, ঠিক আছে? প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ওকে, এই সেন্ট্রাল ডগমায় কি আছে? সেন্ট্রাল ডগমায় বেসিক্যালি ডিএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড যে তৈরি হচ্ছে বা পলিপেপটাইড তৈরি হচ্ছে সেটা নিয়ে মেনলি আলোচনা করা হয়। এবার সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা নিয়ে আমি বারবার একটা কথা বলেছি, আগের ভিডিওতেও পাবে, যে আমাদের বডিতে যা কিছু তৈরি হয় সবটা প্রোটিন, এবং যার এগেনস্টে বডি রিয়াক্ট করে সেটাও প্রোটিন, এবং যা দিয়ে রিয়াক্ট করে সেটাও প্রোটিন। তাই জন্যে আমাদের যদি জেনেটিক কন্টেন্ট যেগুলো তৈরি হয় সেগুলো সবকটাই প্রোটিন হিসাবেই তৈরি হয়, ঠিক আছে? প্রোটিন বা পলিপেপটাইড হচ্ছে এই ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে পলিপেপটাইড, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা, ঠিক আছে? ডিএনএ টু ডিএনএ একটা, এটাকে আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন। DNA to RNA, that is transcription, and RNA to polypeptide, that is translation, ঠিক আছে? এই ট্রান্সক্রিপশনের আরেকটা উল্টো প্রসেস হয়, দ্যাট ইজ রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা আমরা রেট্রোভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের ইয়েতে দেখেছি, HIV ভাইরাসের ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তাদের ক্ষেত্রে দেখা যায় ইন রেট্রোভাইরাস, ঠিক আছে? রিভার্স ট্রান্সক্রিপশন ইন রেট্রোভাইরাস, ঠিক আছে? এই যে ব্যাপারটা আমরা দেখছি রিভার্স ট্রান্সক্রিপশন, এই রিভার্স ট্রান্সক্রিপশনটা আমরা জানবো। এইটা হচ্ছে মেন প্রসেস, আমার মলিকুলার বেসিসে এই টপিকগুলো নিয়ে মেন আলোচনা করা হবে, এবং এর কিছু সাইড টপিক মানে এগুলো থেকে যেগুলো জেনারেট করছে সেইগুলো নিয়ে জানবো। তার আগে আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যেখান থেকে শুরু হচ্ছে তার প্রথম যে ভিডিওটা সেটা জানবো, ঠিক? প্রথম যে পার্টটা আছে সেগুলো তাহলে ডিএনএ থেকে শুরু হচ্ছে। আমরা নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড এগুলো ক্লাস 10-এ আগেই শিখে এসেছি। এবার সেইগুলো নিয়ে আগে আলোচনা করে নেবো, তারপরে বাকি টপিকে হচ্ছে মেন টপিক। তাহলে প্রথম যে আমাদের পার্টটা আসছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি বললাম? ডিএনএ টু আরএনএ, আরএনএ টু পলিপেপটাইড, বা অ্যামাইনো অ্যাসিড চেন পরপর তৈরি হচ্ছে, পলিপেপটাইড মানেই প্রোটিন। এবার এই ডিএনএ টু আরএনএ যে ডিএনএ টু ডিএনএ যে প্রসেসটা, সেলফ জেনারেশন বলা হয় এটাকে বলা হয় রেপ্লিকেশন। তারপরে কি হচ্ছে? ট্রান্সক্রিপশন, যেটাতে কি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। তারপরের প্রসেসটা কি? আরএনএ থেকে পলিপেপটাইড তৈরি হচ্ছে, তাই তো? এইটা হচ্ছে টোটাল প্রসেসটা। এবার তার জন্য আমার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ সম্পর্কে কি আগে জেনে নিই কী কী আছে ডিএনএ। তাহলে প্রথম যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে ডিএনএ থেকে আরও ভালো বলা উচিত নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড হিসাবেই বলি আমি প্রথমে, তারপরে ডিএনএ আরএনএ স্পেসিফিকেশনে যাচ্ছে। নিউক্লিক অ্যাসিডস, ঠিক আছে? আমাদের বেসিক্যালি দুটো নিউক্লিক অ্যাসিড দেখা যায়, তাই তো? একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সেকেন্ড যেটা দেখছি দ্যাট ইজ আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দুটো হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ এগুলো কি নিউক্লিক অ্যাসিড কি? এগুলো বেসিক্যালি কি? এগুলো হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, তাই তো? নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড এই দুটো জিনিস আগে দেখবো। প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে প্রথম যে টার্মটা আছে সেটা আসি, প্রথম হচ্ছে নিউক্লিওসাইড, ঠিক আছে? নিউক্লিওসাইডে কি হয়? নিউক্লিওসাইডের ক্ষেত্রে যেটা হয়, নিউক্লিওসাইডে দুটো জিনিস থাকে, দুটো বেসিক কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে পেন্টোজ সুগার
আর একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। তাহলে আমি দুটো জিনিস আস্তে আস্তে দেখি কী কী আছে। তাহলে দুটো পার্টিশনে ভাঙলাম। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, আমাদের নিউক্লিওসাইড কী দিয়ে তৈরি হয় বললাম প্রথমে, যে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস। এটা একবার লিখে রাখি, এটা ইকুয়াল টু পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, এবার পেন্টোজ সুগার মানে কি? পেন্টোজ সুগার মানে 5 কার্বন আছে এরকম সুগার। ঠিক আছে, যেমন আমাদের গ্লুকোজ হচ্ছে কি হেক্সোজ সুগার, সেরকম 5 কার্বন যদি হয় 5C, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। এবার পেন্টোজ সুগার যেগুলো দেখবো আমি সেগুলো এখানে দেখতে পাই, তাই তো? পেন্টোজ সুগার কী কী রকম হতে পারে সেটা আমাকে ছবিটা আগে দেখি তাহলে 5 কার্বন হচ্ছে নাকি। 1 তোমাদের আইপিএসসি নোমেনক্লেচার জানো, যেদিক থেকে লংগেস্ট চেন হবে, তাই তো? সব থেকে অ্যাক্টিভ যেটা সে আছে, তারপরে যেদিক থেকে লংগেস্ট চেন 1 2 3 4 5। কেন তাই? 1 2 3 4 5। এবার এই যে দুটো দেখছো এইগুলো সবকটাই হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ এবং রাইবোজ দুটো একসাথে, কিন্তু এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি রাইবোজ সুগার, আর এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, কেন ডিঅক্সি রাইবোজ আমি তখন একটু গন্ডগোল হয়েছিল। এই ডিঅক্সি রাইবোজ যেটা, সেটা হচ্ছে একটা অক্সিজেন কম আছে, তাই তো? দেখো এই গ্রুপটা লক্ষ্য রাখবে ভালো করে। আমাদের 2 নম্বর যে কার্বন, 2 নম্বর কার্বনের সাইড চেনগুলো লক্ষ্য রাখবে। যা চেঞ্জ এখানে, বাকি দুটো জিনিস কিন্তু পুরোপুরি একই, যা চেঞ্জ আছে এখানেই আছে, তাই তো? একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার আর একটা হচ্ছে রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার যেটা, তার ক্ষেত্রে দেখো 2 নম্বর যে পজিশন, 2 নম্বর পজিশনে দুটো এইচ আছে। আর যেটা রাইবোজ সুগার সেখানে দেখো দুটো পজিশন, 2 নম্বর পজিশন, একটা এইচ আছে একটা ওএইচ আছে। যেটায় ওএইচ আছে সেটা হচ্ছে রাইবোজ সুগার, যেটায় দুটো এইচ আছে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। নাম থেকেই বুঝতে পারছো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর ক্ষেত্রে আমাদের এইটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আর এটা থাকে জেনারেলি আরএনএর ক্ষেত্রে। তাহলে আমরা পেন্টোজ সুগার কেন বুঝলাম? 5টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে এবং 5 কার্বনের সুগার, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, এই দুটো নিয়ে আমাদের নিউক্লিওসাইড তৈরি হয়। এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস বেসিক্যালি 2 রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে এ পিউরিন, ঠিক আছে, 1 নম্বর এ। বি হচ্ছে পাইরিমিডিন বা পিরিমিডিন, ঠিক আছে? এ আর বি, পিউরিন আর পিরিমিডিন, ঠিক আছে? এই পিউরিনের মধ্যে দুটো পড়ে, একটা হচ্ছে অ্যাডেনিন বা অ্যাডেনাইন, আরটা হচ্ছে গুয়ানিন বা গুয়ানাইন, ঠিক আছে? এবার এই পিউরিন আর পিরিমিডিনের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে পিউরিন আর পিরিমিডিন একটু স্ট্রাকচারালি আলাদা, ঠিক আছে? পিউরিনের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে একটা H
হেক্সোজিন আর একটা পেন্টোজিন। ঠিক আছে, এরকম স্ট্রাকচার হবে এবং তার সাথে এই হাতগুলোতে এক এক জায়গায় এক এক জিনিস থাকবে, সেটা আপাতত মুখস্থ করার দরকার নেই বা মনে রাখারও তো প্রয়োজন নেই, লাগবে না। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, আর এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে থাইমিন। প্রথম যেটা পাই থাইমিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিন। ঠিক আছে, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন এর জেনারেল স্ট্রাকচারটা কীরকম? এরকম। যে কোনো হ্যান্ডে যে কোনো থাকতে পারে। এবার এই হচ্ছে এ দুটো স্ট্রাকচার বেস। এবার এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যদি ডিএনএ আরএনএ দুটোর ক্ষেত্রেই আসি আমি, এই দুটো দেখা যায় হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। এই যে প্রথম দুটো দেখছো এটা দেখা যায় হচ্ছে ডিএনএ। ঠিক আছে, আর এর পরের যেটা দেখছি আমি, এই পরের পার্টটুকু সাইটোসিন আর ইউরাসিন, এটা দেখা যায় আরএনএ। ঠিক আছে, এবার পিউরিন আর পিরিমিডিন দুটো স্ট্রাকচারালি আলাদা এবং দুটোর মানে কনফিগারেশনও আলাদা এবং দুটোর অ্যাক্টিভিটিও আলাদা। এবার এরা দুজন যে প্রেজেন্ট আছে, এদের প্রেজেন্ট যে থাকছে একটা চেনে, তার একটা নিয়ম আছে। ঠিক আছে, সেই নিয়মটা হচ্ছে চারগ্রাফস রুল বলা হয় সেটাকে। সেই নিয়মটা বিজ্ঞানী চারগ্রাফ দেন এবং সেই রুলটার নাম হচ্ছে চারগ্রাফস রুল। চারগ্রাফস রুল লাইভে এতদূর শেষ হয়েছে। চারগ্রাফস রুল, এখানে কি কি হবে? এ প্লাস জি সমান টি প্লাস সি হবে। ঠিক আছে, অ্যাডিনিন প্লাস গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন হবে সব সময়ের জন্য। কারণ কি, এখানে আর একটা ব্যাপার আছে। কি ব্যাপার? অ্যাডিনিন পিউরিন সবসময় পিরিমিডিনের সাথে ডাবল বন্ড করে, আর এই পিউরিনের মধ্যে অ্যাডিনিন আর থাইমিন দুটো আছে। পিউরিনে অ্যাডিনিন আর থাইমিনের ডাবল বন্ড করে, আর গুয়ানিনের এই পিউরিনের মধ্যে গুয়ানিন আর সাইটোসিন আর ট্রিপল বন্ড করে। মানে ব্যাপারটা কি, এ ডাবল বন্ড পি, জি ট্রিপল বন্ড সি, বা ইও হতে পারে যদি আরএনএ হয়। ঠিক আছে, এখানে সেই জন্য বলা হচ্ছে অ্যাডিনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন হবে। তার মানে অ্যাডিনিন যতগুলো, থাইমিনও ততগুলো, গুয়ানিন যতগুলো, সাইটোসিনও ততগুলো, টোটাল হিসাবটা এক হতে হবে সমীকরণের যা নিয়ম। বা এটাকে আর একটাও লেখা যায় অর। ঠিক আছে, এ বাই জি ইকুয়াল টু টি বাই সি, এটাও একটা লেখা যায়। ঠিক আছে, এ বাই জি ইকুয়াল টু টি বাই সি, যতগুলো এ ততগুলো টি, যতগুলো জি ততগুলো সি, একই আসছে। বা এ বাই টি ইকুয়াল টু এ বাই টি ইকুয়াল টু জি বাই সি, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে আমি। এইটা হবে সবসময়, যতগুলো অ্যাডিনিন ততগুলো থাইমিন থাকবে, গুয়ানিন যতগুলো সাইটোসিন ততগুলো হিসাব মিলে যাচ্ছে। এবার এখান থেকে কিছু অঙ্ক আসে, অনেক সময় এক্সামে অঙ্ক আসে যে তোমাকে বলা হলো তোমার একটা টোটাল যে ডিএনএ সিকোয়েন্স, সেই ডিএনএ সিকোয়েন্সে 50টা বেস পেয়ার আছে। ঠিক আছে, 50টা বেস পেয়ার আছে, ওখানে অ্যাডিনিন আছে আমার 20টা, অ্যাডিনিন আছে 20টা, তাহলে গুয়ানিন কতগুলো আছে? ঠিক আছে, 50টা বেস পেয়ার মানে কি, কতগুলো বেস? 100টা বেস। 50টা বেস পেয়ার মানে কত? 100টা বেস, তাই তো? 50টা বেস মানে 100টা বেস। তার মানে অ্যাডিনিন যদি 20টা থাকে, তার মানে থাইমিনও অবশ্যই 20টা আছে, তাই তো? 20টা আছে, তাহলে টোটাল আমার বেস কত? গুয়ানিন সমান কত হবে? 100 টোটাল বেস মাইনাস এ প্লাস টি বাই 2, গুয়ানিন অর সাইটোসিন দুটোই একই হবে। কেন? কারণ গুয়ানিন যতগুলো, সাইটোসিন ততগুলোই থাকবে। ব্যাপারটা সেই। এবার এখানে হচ্ছে অ্যাডিনিন যেহেতু বলা আছে আর থাইমিন যেহেতু বলা আছে, দুটো মিলে যত হচ্ছে, তাহলে আমার 100 মাইনাস 40, তাই তো, বাই 2, তাহলে কত হচ্ছে? তাহলে আমি কী পেলাম? গুয়ানিন অর সাইটোসিন 30টা করে আছে। এই টাইপের অঙ্ক আসতে পারে, দুটো ডেটা দেওয়া থাকবে, টোটাল নাম্বার বলতে হবে বা একটা বার করতে হবে, এরকমভাবে আসবে এক্সামে। ঠিক আছে, এতদূর অবধি ক্লিয়ার? এতদূর অবধি হচ্ছে আমাদের টোটাল
ডিএনএ স্ট্রাকচারের মধ্যে কোনটা গেল, পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস, এত দূর আমি বললাম, তাই তো। এবার এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস এরা মিলে কি তৈরি করবে, একটা নিউক্লিওসাইড তৈরি করবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কী করবো, একটা নিউক্লিওসাইড তৈরি করবো। কোথায় লিখি, আচ্ছা এখানে লিখছি, এটা মুছে দিলাম। ধরো এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, রাইবোজ সুগার আছে। এবার এখানে কোনো কারণে ধরো অ্যাডিনিন এসে জুড়ল, অ্যাডিনিন এসে জুড়ল, বেসতে আর, তাই তো। বা এখানেও ধরো কোনো ইয়েতে গুয়ানিন এসে জুড়ল, ঠিক আছে। তাহলে সেই বেসিসে আমি দুটোকে নাম দেবো, তাই তো। কীভাবে নাম দেবো বলছি। এবার আমাদের ধরো এখানে গুয়ানিন আছে, তাই তো, এটা গুয়ানিন আছে। এবার যদি এভাবে দেখি তাহলে এর নাম দিতে হবে। কীভাবে নাম দেবো, এটা ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে না, তাহলে এটা কি হবে, এখানে যেহেতু গুয়ানিন জুড়েছে তাহলে এটার নাম হবে ডিঅক্সি রাইবোজ সুগার, ঠিক আছে। এবার এটার নাম হয়ে যাবে ডিঅক্সি, ঠিক আছে, এতদূর অবধি কোনো সমস্যা নেই, ডিঅক্সি রাইবোজ। তাহলে রাইবোল থাকবে, রাইবো গুয়ানো, ঠিক আছে, ডিঅক্সি রাইবো গুয়ানোসাইড। কেন, কারণ নিউক্লিওসাইড এটা, ডিঅক্সি রাইবোটুকু ওই পার্টটুকু ধরে আছে আর গুয়ানিন জুড়ে আছে, তাই, ঠিক আছে। এবার এখানে যেটা আছে সেটা কি, এখানে অ্যাডিনিন জুড়েছে, এটা রাইবোজ সুগার, তাহলে এটা কি হবে, রাইবো অ্যাডেনো, ঠিক আছে, এটা হবে হচ্ছে রাইবো অ্যাডেনোসাইড, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো কী হলো, এক একটা করে নিউক্লিওসাইড দিলাম আমি, তাই তো। এবার এই নিউক্লিওসাইডগুলো কীরকম, নিউক্লিওটাইড যদি ধরো তুমি, নিউক্লিওসাইডগুলো কি, নিউক্লিওটাইড ধরো একটা গাঁদা ফুলের মালা, নিউক্লিওসাইডগুলো কি এক একটা ফুল, তাই তো। এক একটা ফুল যদি হয় তাহলে সেই ফুলগুলোকে একটা সুতো ধরে বাঁধতে হবে, গাঁথতে হবে, সেই গাঁথতে হেল্পকে করবে ফসফেট বন্ড, ঠিক আছে। সেইটা আমরা পরেরতে আসছি, আগে এটা একবার দেখে নিই, আরেকবার রিভিশন করে নিই। এটা হচ্ছে ডিঅক্সি রাইবো গুয়ানোসাইড, কেন, কারণ ডিঅক্সি রাইবোজ সুগার আছে এখানে, প্লাস গুয়ানিন ঢুকেছে, গুয়ানিন অ্যাড করেছি আমি, তার জন্য কি হচ্ছে, ওটা পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেস মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো গুয়ানোসাইড। আর এখানে কি ছিল, একই জিনিস, অ্যাডেনিন ঢুকেছে, এটা রাইবোজ সুগার ছিল, তার জন্য এটা হচ্ছে রাইবো অ্যাডেনোসাইড, ঠিক আছে। দুটো মিললো পেলাম আমি। এবার যেটা আসবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড, কীভাবে নিউক্লিওটাইড তৈরি হবে, ঠিক আছে, নিউক্লিওটাইডে আসছি। এবার আমাদের কী ছিল, নিউক্লিওসাইড অবধি আমরা পেয়েছি, নিউক্লিওসাইড অবধি বোঝা গেছে ক্লিয়ার। এবার আমরা দেখবো নিউক্লিওটাইড কী জিনিস, ঠিক আছে, নিউক্লিওটাইড কী জিনিস। তাহলে নিউক্লিওটাইড টাইড ইকুয়াল টু কী হবে, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস প্লাস ফসফেট বন্ড, তাই তো। এই তিনটে একসাথে জুড়বে, তাহলে এটাকে আমি ক্রিয়েট করবো কীভাবে দেখি। তাহলে নিউক্লিওটাইড আসি পরপর পরপর বলতে বলতে কীভাবে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিওসাইডগুলো আমি পেয়ে গেছি, আমি ধরো এটাকে বসালাম, এটাকে আরেকবার লিখি দ্বিতীয়বার। নিউক্লিওসাইড আছে, ঠিক আছে, এটা ধরো অ্যাডেনিন, এটা ধরো গুয়ানিন, ঠিক আছে। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন হবে, ঠিক আছে। কনডেনসেশন হওয়ার জন্য কী হবে, H3PO4 বা ফসফরিক অ্যাসিড আসবে,
এবং এই H2ওটা একটা H2 বেরিয়ে যাবে। H2ওটা কোনটা? সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। H3PO4 আসবে এবং এই H2ওটা রিলিজড হবে, দ্যাট ইজ এ কনডেনসেশন রিয়াকশন, ঠিক আছে। কনডেনসেশন তার মানে কি হবে? জল বেরিয়ে যাবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। এবার এখানে যেটা হবে সেটা একটা বন্ড তৈরি হবে। কিভাবে তৈরি হবে বন্ডটা? ফসফেট বন্ড তৈরি করবে, ঠিক আছে। কিভাবে হয় দেখি। তাহলে এখানে অক্সিজেন ছিল, তাহলে আমি এখানে ফসফেট বন্ডটা দেখি লিখি। ও ছিল এখানে PO4, তাই তো। H3PO4 ছিল আমার, ফসফেট বন্ডে আসবে এবং সেই ফসফেট বন্ডে এসে কী করবে? এইভাবে বন্ড তৈরি করবে, ঠিক আছে। আমি এইভাবে লিখছি, কারণ এখানে জায়গাটা একটু ধরে যাচ্ছে, কম ছোটো বোর্ড। ও মাইনাস এদিকে গেল, PO4 ছিল, এই অক্সিজেন ছিল H3PO4, তাই তো। H3O প্লাস প্রথম বেরোবে একটা, প্লাস PO3 মাইনাস, তাহলে H3O প্লাস রিলিজ হলো, প্লাস এইখান থেকে H2 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা কি? আমার এই পুরো পার্টটা, তাহলে এই PO4 এখানে ঢুকলো, দ্যাট ইজ কনডেনসেশন রিয়াকশন। তার জন্য এখানে যেটা তৈরি হলো সেটা কি? একটা ফসফেট বন্ড, তাই তো। ফসফেট দুটো দিকে দুটো এন্ড জুড়লো, তাই তো। এই যে বন্ডটা তৈরি হলো এটা হচ্ছে আমার ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে। এবার ধরো এদিকেও আর একটা চেন আছে, এইটাকে আমি নাম দেবো। কীভাবে নাম দেবো? আমাদের যখন ডিএনএ হেলিক্স লেখা হয় এভাবে ডিএনএ হেলিক্স আমরা আঁকি, তাই তো। ডিএনএ হেলিক্স এভাবে আঁকি, এখানে লিখি 5 প্রাইম, এর এন্ডে লিখি 3 প্রাইম। কেন 5 প্রাইম লিখি? কারণ আমরা যখন নাম্বারিং করছি তখন 1 2 3 4 5, তাই তো। এটা কি 5 নম্বর পজিশন, 5 প্রাইম পজিশন এটা উপরেরটা, তাই জন্য এটা 5 প্রাইম। এবং এর নিচের দিকে 3 প্রাইম এটা, তাহলে 1 2 3, এর নিচের দিকটা 3 প্রাইম, তাহলে এই জন্য এই দিকটাকে লেখা হয় 3 প্রাইম, উপরের দিকটাকে লেখা হয় 5 প্রাইম। এবার এখানে যদি আরেকটা চেন আসে এরকমভাবে, যেটা ডাবল হেলিকাল ডিএনএ আমরা দেখছি, তার জন্য কী হবে? আরেকটা উল্টো চেন আসবে, সেই উল্টো চেনটা কীরকম হবে? এরকম। একই জিনিস উল্টো দিক দিয়ে লিখবো, CHOH যেমন লিখেছি এখানে, তাহলে এখানে আবার কি হবে? ও ই ডাবল বন্ড ও মাইনাস ও, তাই তো। এই ওটা কালার লিখতে হবে, গেল। এবার তাহলে এখানে কি আসছে? ও এর সাথে এখানে কি জুড়েছে? এইচ। আমি যা লিখেছিলাম তার পুরো উল্টো লিখছি, একদম উল্টোভাবে লিখছি। এখানে অ্যাডিনিন ছিল, তার মানে এদিকে কী থাকবে? অবশ্যই থাইমিন থাকবে, অ্যাডিনিন অপোজিট থাইমিন গেল। আর এখানে কী ছিল? গুয়ানিন ছিল, তার মানে এদিকে অবশ্যই থাইমিন থাকবে, এই তো। তাহলে এরকমভাবে আরেকটা দিক থেকে আসছে এবং এরা নিজেদের মধ্যে কী করবে? বন্ড করবে, তাই তো। অ্যাডিনিন কী করে? থাইমিনের সাথে বন্ড করে, ডাবল বন্ড 2, গুয়ানিন করে সাইটোসিনের সাথে 3টে, এইভাবে বন্ড তৈরি হবে, তাই তো। এই দিকটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা 5 প্রাইম 2 3 প্রাইম, আর এটার দিকে কি হচ্ছে? তাহলে এখান থেকে ধরো 1 2 3, তাহলে এটা 3, তাহলে এটা 3 প্রাইম 2 5, ঠিক আছে। ওই দিকেরটা কী হবে? এই দিকটা 5 হলে ওই দিকেরটা 3 হবে, ঠিক আছে। দুটো অ্যান্টি প্যারালাল স্ট্যান্ড হবে, এদিকে 3 প্রাইম, নিচের দিকে 5, ঠিক আছে। বোঝা গেল? এটা 5 প্রাইম দিকে, এটা 3 প্রাইম টু 5 প্রাইম দিকে, ওটা সবসময় কেন হয়? কারণ এইভাবে দুটো অ্যান্টি প্যারালাল স্ট্যান্ড, ঠিক আছে। তাহলে এইভাবে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই গোড়াটা নয়, এই গোড়াটা ডিএনএ, শুধু এই দিকের ঘাটটা, মানে এই বন্ডিং ছাড়া এই যে চেনটা তৈরি হচ্ছে দ্যাট ইজ নিউক্লিওটাইড, ঠিক আছে। এবং এই যে নিউক্লিওসাইড দুটো,
এদেরকে যে জুড়ছে, এদেরকে যে বন্ডটা জুড়ছে, যেটা এই ফসফেট যেটা লাল দিয়ে করা আছে, সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, এই ফসফোডাইএস্টার বন্ডটা কি, ওই যে ফসফেট গ্রুপটা যেটা সেইটা, সেটা কি করছে, সেটা এই দুটো নিউক্লিওসাইডকে জুড়ছে। এবার এই নিউক্লিওসাইডকে জুড়ে যে টানা চেনটা তৈরি হবে, এদিকেও তো চলতে থাকবে, ওর উপরের দিকেও চলতে থাকবে। আমি দুটো ধরে এঁকেছি তাই, কিন্তু এটা তো আরও লং হবে, বড় হবে। এই যে টোটাল চেনটা পাবো, এটাকে বলবো আমি নিউক্লিওটাইড চেন। ঠিক আছে, আর এই টোটাল দুটো মিলে যেটা হচ্ছে সেটা ডিএনএ, কিন্তু এই দিকেরটাকে নিউক্লিওটাইড বলবো। ডিএনএর জন্য বললাম কেন, কারণ ডিএনএর ক্ষেত্রে অ্যান্টি প্যারালাল হবে, তো তার জন্য এটা ভেবে বলবো। ঠিক আছে, এবার এই যে ডিএনএ শেপটা তোমরা দেখতে পেলে, সেটা কে তৈরি করলো, ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড এই যে স্ট্রাকচারটাকে তৈরি করছে। এই যে এইটা হচ্ছে কি, আমার অ্যাডিনিন গুয়ানিন, এরা কী করছে, বা বন্ডিং করতে হেল্প করছে, কিন্তু টোটাল যে নিউক্লিওটাইডের যে স্ট্রাকচারটা, সেটা কে দিচ্ছে, এইটা, তাই তো, এইটা আর এইটা। সেই জন্যে এইটাকে বলা হয় সুগার ফসফেট ব্যাকবোন। ঠিক আছে, এটাকে বলা হয় সুগার ফসফেট ব্যাকবোন, যেটা আমাদের নিউক্লিওটাইডের মেন শেপটা দেয়। ঠিক আছে, যার জন্য হেলিক্যাল স্ট্রাকচার পাও ডিএনএতে পড়ে, সেটা এই সুগার ফসফেট ব্যাকবোনের জন্যই হয়। ফসফোডাইএস্টার বন্ড শুধুমাত্র এগুলোকে জুড়তে হেল্প করে। ঠিক আছে, গেল এতদূর হচ্ছে আমাদের নিউক্লিওটাইড আসলো। এবার ডিএনএ এবং আরএনএ ডিটেল জানবো। এবার আমরা ডিএনএ স্ট্রাকচারে আসবো। নিউক্লিওসাইড নিউক্লিওটাইড কি বোঝা গেল, এবার বেসিক ডিএনএ স্ট্রাকচারে আসবো। আমি এই দিকটা মুছছি না, এই দিকটা থাক। ঠিক আছে, আমি এই দিকটা মুছছি না, এই বাকিটা মুছছি, থাকুক, পরে পারে না পড়ার সময় দেখতে পাবো। এবার আসবো ডিএনএ স্ট্রাকচার আমাদের মেনলি যাদেরটা পড়ি সেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক, তাই তো, ওয়াটসন অ্যান্ড ক্রিক। ঠিক আছে, 1953-তে ওয়াটসন অ্যান্ড ক্রিক এই মডেলটা দেন, কিন্তু এটা নিয়ে অনেক ডাউট আছে এবং অনেক কোয়েশ্চেন্স আছে। কীরকম, ওয়াটসন অ্যান্ড ক্রিক যারা নোবেল প্রাইজ পান 1962-তে, এর সাথে আরেকজন অ্যাডেড হন যিনি উইলকিন্স। ঠিক আছে, উইলকিন্স, এরা মিলে 1962-তে মেডিকেল ফিজিওলজিতে নোবেল পায়। ঠিক আছে, এবং জেনারেলি ধরে নেওয়া হয় যে এই স্ট্রাকচারটা এনারাই বানিয়েছেন, মানে ওয়াটসন এবং ক্রিকই বানিয়েছেন পুরোপুরি। এবং উইলকিন্স, তাদের যেহেতু এরা দুজন কী ছিলেন, এরা দুজন ছিলেন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এবং বায়োলজিস্টও ছিলেন না, কিন্তু এই উইলকিন্স ছিলেন বায়োলজিস্ট, সেই বেসিসে নোবেল দেওয়া হয় বিজ্ঞানকে। কিন্তু এটা নিয়ে আর একটা সমস্যা আছে। কীরকম, ওয়াটসন অ্যান্ড ক্রিক আমাদের স্ট্রাকচার দিয়েছিলেন যেটা আমরা পড়ি, কিন্তু তার আগে রোজালিন ফ্রাঙ্কলিন, ঠিক আছে, রোজালিন ফ্রাঙ্কলিন আর উইলকিন্স, এরা দুজন মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি। ঠিক আছে, এই এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে ডিএনএর একটা স্ট্রাকচার তারা পান। ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচারটা কীরকম, ডিএনএ স্ট্রাকচারটা তারা দেখতে পান, ডিএনএ স্ট্রাকচারটা পাশে দেখতে পাচ্ছ, এরকম একটা স্ট্রাকচার দেখতে পান। তারাও 1953-তে রোজালিন ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স, এরা দুজন। এবার তাদের মধ্যে রোজালিন ফ্রাঙ্কলিনকে বাদ দেওয়া হয়, পরে নোবেল প্রাইজের সময় করা হয়নি, তাকে নমিনেট করা হয়নি। এই রোজালিন ফ্রাঙ্কলিন পরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেন, কি, সেটা হচ্ছে ট্রান্সপোজন। এই ট্রান্সপোজন বা ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট এই রোজালিন ফ্রাঙ্কলিনের আবিষ্কার, এবং সেটার উপরে বেস করে বায়োটেকনোলজি দাঁড়িয়ে আছে আমাদের। ঠিক আছে, তাকে পুরোপুরি ধরে নেওয়া হয় যে তাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সেই সুভাষ মুখোপাধ্যায়ের মতন ব্যাপার, যে সুভাষ মুখোপাধ্যায় আবিষ্কার করেছেন, উইলমুট করেছেন, এরকম ব্যাপার, সেই নিয়ে সমস্যা। কিন্তু রোজালিন ফ্রাঙ্কলিন তারপরে আবিষ্কার করেন ট্রান্সপোজন বা ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্টস, যেটার বেসিসে আমাদের বায়োটেকের কনসেপ্ট দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইবার এই ওয়াটসন অ্যান্ড ক্রিক ওর এক্স-রে ক্রিস্টালোগ্রাফির ছবিটা দেখলে, এই এক্স-রে ক্রিস্টালোগ্রাফির ছবির থেকে ধরে নেওয়া হয় যে তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং বুঝতে পারেন কিছু। এই ওয়াটসন অ্যান্ড ক্রিক যে মডেলটা দেন সেটা বেসিক্যালি ডিএনএ স্ট্রাকচার হিসেবেই ধরা হয়, এবং সেটা হচ্ছে মেনলি বিডিএনএ। বিডিএনএ কি আমি পরে আসছি। এরকম দেখতে একটা স্ট্রাকচার দেওয়া হয়। ঠিক আছে, এরকম আঁকবে না কোনো সময় দুটো। আর যদি আর একটা সুবিধা হয়, পরীক্ষার খাতায় যখন আঁকবে
তখন যদি তোমরা পেন্সিল দিয়ে আঁকো তাহলে এইভাবে আঁকবে, দুটো পেনকে আগে পরে ধরবে, ঠিক আছে, দুটো পেনকে আগে পরে ধরবে, দুটো এরকম গ্যাপ দেবে, একদম টাইট করে ধরবে, এই দুটোকে সেট করবে, এভাবে আঁকবে, ঠিক আছে। শুরুর দিকটা একটু খারাপভাবে মুছে দেবে না হয়, এই দুটোকে ধরবে, দুটো একই পয়েন্টে নেবে, একটা আগে পড়ে একই প্রেশার দেবে, একটা আগে পড়ে, এভাবে আঁকবে, ঠিক আছে। একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, এটা করলে আঁকতে সুবিধা হবে, তাহলে তোমাদের যেমন গোল গোল ডিএনএ আঁকো ওরকম আঁকা হবে। এবার এই যে ডিএনএ স্ট্রাকচারটা পেলাম আমরা, ডিএনএ এই স্ট্রাকচারটা কে দিলেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক। ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে কি বলা হয়? এই দিকে বলা হয় 5 প্রাইম এবং এটার শেষ চেন সেটা হচ্ছে 3 প্রাইম, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার 5 প্রাইম এবং 3 প্রাইম কেন। এদিকে হচ্ছে 3 প্রাইম, এদিকে হচ্ছে 5 প্রাইম, সেটাও ওখানেই পরিষ্কার, একই ব্যাপার, অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড যেহেতু ওটা। এখানে কয়েকটা জিনিস বলা হয়, এখানে যে বড় খাঁজটা দেখতে পাই আমি সেটার নাম দেওয়া হয় মেজর গ্রুপ, ঠিক আছে, মেজর গ্রুপ, ঠিক আছে। আর যে ছোট খাঁজটা দেখতে পাই এদিকেরটা বা তার নিচেরটা ধরি না, আমি এদিকেরটা ধরছি তাতে সুবিধা আমার, এটা হচ্ছে মাইনর গ্রুপ, ঠিক আছে। মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ এটাকে বলা হয়। এবং এখানে হেলিক্সটা কীরকম? একটা রাউন্ড থেকে আরেকটা রাউন্ড, আমি এটা একটু বেঁকে গেছিল আগে আঁকার সময়, ঠিক করে নিই, ঠিক আছে। এইখান থেকে এই একটা এখান থেকে শুরু করে এত দূর অবধি ধরা হয় একটা চেন, ঠিক আছে, এবং এটার লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আর এইটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 24 অ্যাংস্ট্রম অনেক ক্ষেত্রে বলা হয়, এটা 20 অ্যাংস্ট্রম। এবার আমার যে টোটাল হেলিক্সটা, এই টোটাল হেলিক্সের মধ্যে টোটাল 10টা বেস পেয়ার থাকবে, ঠিক আছে। 10টা বেস পেয়ার মানে এরকম 10খানা, তাই তো, মানে 20টা বেস, 10টা বেস পেয়ার, 10টা বেস পেয়ার থাকবে। এবং সেটা কীভাবে? এই বাজে হচ্ছে আটা, তোমার ঠিকঠাক করে এখানে দেবো, এরকমভাবে 10টা বেস পেয়ার থাকবে। তাহলে এক একটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম এক একটা বেসের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং এইটা হচ্ছে ওয়াটসন ক্রিকের মেন স্ট্রাকচার। এবং তারা এই যে যেটা বললাম আমি, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো থাকবে, এই মডেলটা পুরোটাই তারা দেয়, তারা বলেন পুরো। এবার এই যে টোটাল প্রসেসটা, এরপরে এটা মেনলি একটা টাইপের ডিএনএ দেখে উনি স্ট্রাকচার দেন, ডিএনএ স্ট্রাকচার এক্সপ্লেন করেন যে একটা প্যারালাল নর্মাল স্ট্র্যান্ড থাকবে, একটা অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড থাকবে, ডুপ্লেক্স স্ট্রাকচার থাকবে এবং প্লেকটোনমিক কুণ্ডলী তৈরি করবে ওরা, প্লেকটোনমিক কয়েলিং করবে যখন ক্রোমোজোম তৈরি করবে তখন। প্লেকটোনমিক কয়েলিং কি আসছি পরে, এই কুণ্ডলীগুলো তৈরি করছে পুরোপুরি। এবার এই ডিএনএ স্ট্রাকচার এটা ওনারা দিয়েছিলেন একটা টাইপের, এবং যেটা ওনারা দিয়েছিলেন সেটা বেসিক্যালি বিডিএনএ বলা হয় এটা, ঠিক আছে, এটাকে বেসিক্যালি বলা হয় বিডিএনএ, ঠিক আছে। এই ডিএনএটার নাম হচ্ছে বিডিএনএ। এবং এই বিডিএনএ যেটা দেখছি আমরা, এই বিডিএনএ ছাড়াও আরও অনেক রকমের ডিএনএ পাই আমরা, ঠিক আছে। এই বিডিএনএ ছাড়াও আরও অনেক রকমের ডিএনএ পাবো, এ বি সি ডি ই জেড, এরকম অনেক রকমের ডিএনএ পাবো, সেগুলো আমি আসছি বলছি। এবার এই পরে যে ডিএনএ টাইপগুলো আছে সেই টাইপগুলো একটু দেখি, হ্যাঁ, কীরকম? জেড ডিএনএ, বি ডিএনএ, ই ডিএনএ, জেড সি ডিএনএ, এরকম। কী কী টাইপের ডিএনএ হয়? এ ডিএনএ হতে পারে, ঠিক আছে, বি ডিএনএ তো দেখলে, সি ডিএনএ, ডি ডিএনএ, জেড ডিএনএ, এতগুলো রকমের ডিএনএ হতে পারে, ঠিক আছে। এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ, জেড ডিএনএ, ঠিক আছে। এবার এই এ ডিএনএ যেটা দেখছি আমরা, এটা কি? লেফট হেলিকাল। এ ডিএনএ, এই বি ডিএনএ যেটা দেখছিলাম সেটা হচ্ছে লেফট হেলিকাল, মানে রাইট হ্যান্ডেড, মানে ডান দিকে এরকম এই ঘুরছে, তাই তো, এই ঘুরছে। যদি এ ডিএনএ দেখি, এ ডিএনএ হবে লেফট হ্যান্ডেড, ঠিক আছে, এ ডিএনএটা হবে লেফট হ্যান্ডেড বা লেফট হেলিকাল। এবার আমরা যেটা দেখবো পিচ অফ হেলিক্স, মানে এই এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, জেড ডিএনএ যেগুলো দেখছি সব করে বি ডিএনএটাও লিখে নিই, একই একটা সুবিধা হবে।
এবার এদের ক্ষেত্রে কার ক্ষেত্রে পিচ অফ হেলিক্স মানে এইটা কতটা, এই একটা হেলিক্সের টোটাল লেন্থ কতটা আর ডায়ামিটার কতটা আর প্রতিটা হেলিক্সে কটা করে বেস থাকে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, প্রথম হচ্ছে পিচ অফ হেলিক্স দেখবো। এর ক্ষেত্রে এটা কত আমরা জানি 34 অ্যাংস্ট্রম, তাই তো? এর ক্ষেত্রে দেখছি 34 অ্যাংস্ট্রম। ZDN এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 46 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এর ক্ষেত্রে কত হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ZDN এর ক্ষেত্রে 46 অ্যাংস্ট্রম। ঠিক আছে, যদি আমি ADN এর ক্ষেত্রে যাই সেটা হয়ে যাবে 25 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ADN এর ক্ষেত্রে এটা হবে 25 অ্যাংস্ট্রম। ঠিক আছে, দেখো দুটোর মধ্যে রেঞ্জের ডিফারেন্স হচ্ছে। ZDN এর কীরকম, এরকম দেখতে, এরকম এরকম হচ্ছে ZDN এর। ADN আমি আঁকতে পারি না, মানে আমার একটু অবসেসিভ ডিসঅর্ডার আছে, তার জন্য আমি উল্টোটা আঁকতে পারি না। ঠিক আছে, তাহলে ADN, BDN, CDN, ZDN, প্রথমে ADN আর BDN এর মধ্যে কত হচ্ছে 34 অ্যাংস্ট্রম, একটা 25 অ্যাংস্ট্রম। আর CDN এর ক্ষেত্রে ওটা কত, CDN এর ক্ষেত্রে ওটা হচ্ছে 30 অ্যাংস্ট্রম। ঠিক আছে, CDN এর ক্ষেত্রে এটা হচ্ছে 30 অ্যাংস্ট্রম এবং BDN এর ক্ষেত্রে এটা হচ্ছে 24 অ্যাংস্ট্রম। ঠিক আছে, দেখো প্রতিটার ক্ষেত্রে স্ট্রাকচার আলাদা, শেপ আলাদা এবং ইয়ের ডিফারেন্স আছে, তাই তো? সব প্রতিটার ক্ষেত্রে হেলিক্সের লেন্থ আলাদা হচ্ছে, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার আমাদের ইয়ের ক্ষেত্রে কত দেখেছিলাম, BDN এর ক্ষেত্রে দেখেছিলাম 20 অ্যাংস্ট্রম, তাই তো? BDN এর ক্ষেত্রে দেখেছিলাম 20, ZDN এর ক্ষেত্রে ওটা দেখবো হচ্ছে 18 অ্যাংস্ট্রম। এটা কত ছিল 20 অ্যাংস্ট্রম, এটা কত 18 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা হচ্ছে 18 অ্যাংস্ট্রম। DDN এ যেটা, সেই DDN এর ক্ষেত্রে ওটা মেজার করা যায়নি এখনো। DDN এর ক্ষেত্রে ওই যে মাপটা সেটা এখনো মেজার করা যায়নি। এর ক্ষেত্রে 19 অ্যাংস্ট্রম, CDN এর ক্ষেত্রে ওটা হচ্ছে 19 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই লেন্থে সবার ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স নেই, একমাত্র ZDN এ দেখো হেলিক্যাল, তাও খানিকটা শেপ এর মতনই আসছে, তাই তো? সেই জন্য ওর ক্ষেত্রে খুব বেশি আলাদা হয় না। আর এর ক্ষেত্রে হচ্ছে 26 অ্যাংস্ট্রম। এটা প্রায় স্কোয়ার DNA টাইপের, মানে এই ADNটা প্রায় স্কোয়ার, মানে এই এরকম টাইপ, এরকম গোল গোল টাইপের ADN। ঠিক আছে, ADN একটু গোল গোল টাইপের দেখতে। ওটার ক্ষেত্রে DDN এর ক্ষেত্রে যে আমাদের ডায়ামিটারটা সেটা এখনও মেজার করা যায়নি। এবার বেস হেলিক্স হয়ে যদি, তাহলে প্রথমে এর ক্ষেত্রে হচ্ছে 11টা। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা হেলিক্স দেখতে পাবো, পার হেলিক্সে বেস 11টা। এর ক্ষেত্রে আমরা কটা 10টা দেখেছি। BDN এর ক্ষেত্রে 10টা এখানে দেখে নিয়েছিলাম, 10টা হেলিক্স আমরা দেখে নিয়েছি। আর এর ক্ষেত্রে কটা পাবো, ZDN এর ক্ষেত্রে দেখবো 12টা। ZDN এর ক্ষেত্রে দেখবো 12টা। ZDN এর ক্ষেত্রে 12টা হেলিক্স থাকবে, কারণ দেখবে লেন্থটাও বেশি। ZDN এর ক্ষেত্রে দেখো সব থেকে বেশি লেন্থ যদি বেশি হয় তাহলে হেলিক্সও বেশি, মানে বেসও বেশি থাকবে পার হেলিক্সে, সেই জন্য ওটার কোনো আলাদা ব্যাপার নেই সেভাবে। ঠিক আছে, আর এর ক্ষেত্রে CDN এর ক্ষেত্রে দেখবো হচ্ছে 9.33। ঠিক আছে, 9.33, কারণ কি এটার থেকে কিছুটা কম, তাহলে এর থেকে কিছুটা কম থাকবে। ঠিক আছে, আর 24 অ্যাংস্ট্রম যেটা সেটা কম থেকে কম, তাই জন্য এই এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ ডায়ামিটারটা একই রকম, তো ওই জন্য এর ক্ষেত্রে ওটা ম্যানেজ হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে এরকম এতগুলো টাইপের DNA আমরা দেখতে পাই। ঠিক আছে, মেনলি এছাড়াও আরও অনেক ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু এ কটাই মেন, ABCDZ। এটা হচ্ছে ADN এর, ওরকম কোনো নাম নেই। CDN এর কমপ্লিমেন্টারি DNA, DDN এরও সেভাবে কোনো নাম নেই। ZDN হচ্ছে জিগজ্যাগ DNA। ঠিক আছে, জিগজ্যাগ DNA বলা হয় ZDN কে, এবং খানিকটা দেখতে পাচ্ছ সিঁড়ির মতন খানিকটা, সেই জন্য এটা হচ্ছে ZDN বা জিগজ্যাগ DNA। ঠিক আছে, এবার আমরা DNA গেল, এবার আমরা RNA দেখবো। ঠিক আছে, DNA এর ক্ষেত্রে আর বেশি টাইপ কিছু নেই, এখানে আরও কিছু সিকোয়েন্সিংয়ের ব্যাপার আছে, যেমন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, ট্যান্ডেম রিপিটস, এগুলো আমরা যখন পরে আস্তে আস্তে পড়বো তখন ওগুলো তখন ডিটেলে জানবো। DNA থেকে এবার আমরা RNA তে আসি। RNA থেকে DNA তে খুব বেশি ফারাক কিছু হবে না, কেন? কারণ RNA আর DNA এর মধ্যে দুটো বেসিক ডিফারেন্স, একটা হচ্ছে রাইবোজ সুগারের ডিফারেন্স, যেমন আমরা ডিঅক্সি রাইবোজ, এটা রাইবোজ সুগার। আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউরাসিল দেখতে পাবো থাইমিনের বদলে, তাছাড়া খুব বেশি ডিফারেন্স কিছু নেই। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে RNA। RNA যদি দেখি প্রথমে, তাহলে RNA এর ক্ষেত্রে কী কী দেখতে পাবো? RNA এর ক্ষেত্রে সেই রাইবোজ সুগারই দেখতে পাবো। আমি RNA একটা চেন যদি ধরি কীরকম দেখতে, আমাদের DNA কে কীভাবে এঁকেছিলাম, এইভাবে এঁকেছিলাম, তাই তো? RNA এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম, তুমি যদি এটাকে এখানে জুড়ে দাও তাহলে এটা RNA,
কেন? কারণ আরএনএর ক্ষেত্রে কি হয়, ধরো 5 প্রাইম এদিকটা 5 প্রাইম এদিকটা 3 প্রাইম, মাঝখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সেস পেয়ে গেছে, তাই জন্য ওরা জুড়ে গেছে, এখানে ধরো বন্ড এরকমভাবে দেখা যেত। এবার আরএনএর ক্ষেত্রে বেসিক ডিফারেন্স কি যেটা দেখতে পাবো সেটা রাইবোজ সুগার, ঠিক আছে? তার মানে যে নিউক্লিওসাইডগুলো দেখতে পাবো ক্ষেত্রে সেগুলো কীরকম, আগে যেমন এঁকেছিলাম একবার, অক্সিজেন, অ্যাডিনিন, ঠিক আছে? এবার এরপরে জুড়বে, তাহলে আমি এখান থেকে ধরি আবার ফসফোডাইএস্টার বন্ডি, এখানেও একই জিনিস হবে, পি ডবল বন্ড ও মাইনাস ও নিচে আসছে, তাই তো? তাহলে কী আসবে, CHOH, যেমন আগের বারে ছিল সেম জিনিস হবে, শুধু এইটা আলাদা, HOH, HOH, H, এখানে ধরো ইউরাসিস, ঠিক আছে? এইভাবে আসবে, এইভাবে পর চলতে থাকবে, এরপরে ডট 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 দিচ্ছি, ডট ডট, মানে যতটা লম্বা চলতে থাকবে। এই আরএনএর ক্ষেত্রে বেসিক 3টে স্ট্রাকচার আমরা দেখতে পাই, 3টে টাইপ। একটা হচ্ছে mRNA বা মেসেঞ্জার আরএনএ, জানো এরকম সিঙ্গেল চেন হবে, এগুলো আমরা যখন আরএনএ ট্রান্সক্রিপশন করবো আর ডিটেলে জানবো। 2 নম্বর হচ্ছে rRNA বা রাইবোসোমাল আরএনএ, যেটা জানো, দেখতে পেয়েছো আগে ক্লাস 11এও পড়েছো, এরপরে দেখতে পাবে আবার। আর হচ্ছে tRNA। এই 3টে হচ্ছে মেন টাইপের আরএনএ। এছাড়াও আরও কিছু টাইপের দেখা যায়, যেমন snRNA, আরেকটা টাইপের আরএনএ পাওয়া যায়, দ্যাট ইজ snRNA, ঠিক আছে? mRNA মানে কি মেসেঞ্জার আরএনএ, rRNA মানে কি রাইবোসোমাল আরএনএ, tRNA মানে কি ট্রান্সফার আরএনএ। এছাড়াও যেটা দেখতে পাই সেটা হচ্ছে snRNA, দ্যাট ইজ স্মল নিউক্লিওলার আরএনএ, ঠিক আছে? নিউক্লিওলাস রিজিয়নে থাকে, সেই জন্য বলা হয় স্মল নিউক্লিওলার আরএনএ। এই এতগুলো টাইপ আমরা দেখতে পেতে পারি আরএনএ, ঠিক আছে? আরএনএ ডিটেলিং আরও পরে যখন ট্রান্সক্রিপশন করবো তখন আরএনএ ডিটেলিং আরও জানবো, ঠিক আছে? এবার যেটা আসবো সেটা হচ্ছে ডিএনএ কী করে প্যাকেজ থাকে, মানে ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ থাকে, দুটো জিনিস, একটা ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোমাটিন ক্রোমোজোমের মধ্যে থাকে আমরা জানি। যেটা ডেন্সলি প্যাক সেটা কি হেটেরোক্রোমাটিন, যেটা লুজলি প্যাক সেটা ইউক্রোমাটিন, যেটা লাইট কালার সেটা যেটা ডেন্স ইন কালার দ্যাট ইজ হেটেরো। এবার এর মধ্যে যে ডিএনএ প্যাকেজ থাকছে, ডিএনএ যে এর মধ্যে প্রেজেন্ট থাকছে সেটা কিভাবে থাকবে সেইটা আমরা দেখব, ডিএনএ কিভাবে প্যাকেজ থাকে, ঠিক আছে? ডিএনএ প্যাকেজিং রেশিও বা নিউক্লিওজোম কনসেপ্ট, আজকে এই ব্যাপারটা দেখব। এটা ক্লাস 11ও একবার বলেছি, নিউক্লিওজোম কনসেপ্ট, ঠিক আছে? নিউক্লিওজোম কনসেপ্ট, নিউক্লিওজোম কী জিনিস, আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে কী থাকছে, ডিএনএর মধ্যে যেটা থাকে কিছু হিস্টোন নন হিস্টোন প্রোটিনস থাকে, তাই তো? এই হিস্টোন নন হিস্টোন যে প্রোটিনসগুলো, সেই হিস্টোন নন হিস্টোন প্রোটিনগুলো এই নিউক্লিওজোমটা তৈরি করে। কী করে তৈরি করে আমি প্রথমে দেখবো কী কী হিস্টোন প্রোটিন প্রেজেন্ট আছে এখানে সেগুলো, ঠিক আছে? প্রথমে দেখবো হচ্ছে হিস্টোনস, প্রথম পাচ্ছি হিস্টোনস। হিস্টোনসের মধ্যে কী কী থাকে, H1, H2A, H2B, H3, H4, ঠিক আছে? এই 5 রকমের হিস্টোন থাকে, ঠিক আছে? আর নন হিস্টোন প্রোটিন থাকে, সেগুলো রাখবে দরকার, সেগুলো হেল্পিং, মানে সেগুলো আলাদা করে এরকম ক্রাইটেরিয়া কিছু নেই। এদের মধ্যে এই যে 4টে H2A, H2B, H3 এবং H4, এরা 4জন মিলে যেটা করে, এরা 4জন মিলে একটা অক্টামার তৈরি করে, এটা ইনটু 2, মানে প্রতিটা 2টো করে মলিকুল মিলে যেটা তৈরি হয় দ্যাট ইজ অক্টামার, ঠিক আছে? এদের 2টো করে মলিকুল মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অক্টামার। মানে কি, ধরো H1, বলছি H2A, H2B, H3, H4, এই 4, ওই দিকে রাখা আছে, ঠিক আছে? তাহলে ধরো H2A, H2B, H3, H4, এখানে ধরো H3 আছে, এখানে H4 আছে, এখানে কী হবে 2A থাকবে, এটা ধরো 2B আছে পিছনে। এরা 4
হাইড্রোজেন মিলে যেটা তৈরি করে এইটা, এটাকে বলা হয় অক্টামার। ঠিক আছে, এই অক্টামারটা আমার প্রোটিনগুলো প্রেজেন্ট থাকছে, এটাকে কয়েল করে হচ্ছে একটা ডিএনএ। ঠিক আছে, কীরকমভাবে কয়েল করে, ধরো এটা ধরো একটা ডিএনএ, এই আসলো, এটা কালোটা ডিএনএ, ঠিক আছে, এ আসলো এখান থেকে নিল, এরকমভাবে কয়েল, ঠিক আছে, এই কয়েল করে এই, ঠিক আছে, এই কয়েল করে এরকম চলে আসলো। আবার এরকম যে নিচে আছে, আবার ধরো এখানে আরেকটা হিস্টোন আছে, আবার, ঠিক আছে, আবার একটা কয়েলিং আসলো, আবার একে কয়েল করলো ডিএনএ, আবার এরকম চলে আসলো। ঠিক আছে, তার মানে আমার টোটাল যে ডিএনএ স্ট্র্যান্ডটা, ডিএনএ যে টোটাল স্ট্র্যান্ডটা, ডিএনএ স্ট্র্যান্ড তো প্রেজেন্ট থাকে। ধরো এরকম একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে, এ টি সি জি জি সি টি টি এ টি সি জি সি টি এ টি, তাই তো? এটা ধরো তোমার দেওয়া আছে 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, তোমাকে অনেক সময় এরকমও দিতে পারে পরীক্ষায়, এর অপোজিটটা কী হবে, তুমি যেভাবে হিসাব হয় তাহলে এদিকটা কী হবে, 3 প্রাইম, তাই তো? 3 প্রাইম মানে এখান থেকে কী তৈরি হবে, টি এ জি সি সি, কেন এ টি এর সাথে ডাবল বন্ড করে, জি সি এর সাথে ট্রিপল বন্ড করে, জি এ এ টি এ জি সি জি এ টি এ, তাই তো? এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে এরকম ধরনের টানা ডিএনএ স্ট্র্যান্ড আছে, সেই ডিএনএ স্ট্র্যান্ডটা কী করবে, একে কয়েল করবে। এখান থেকে আবার আরএনএও তৈরি হতে পারে, এটা যা আছে এর অপোজিট হয়, মানে এটা কী ছিল, এর থেকে যদি তৈরি হয় তাহলে কী হবে, ইউ ইউ এ সি জি, ইউ এ জি সি সি জি এ এ ইউ এ, এরকমভাবে পরপর আরএনএ হবে, এটা আরএনএ পরে আসছে। এরকম একটা যে ডিএনএ স্ট্র্যান্ড আছে সে কী করবে, একে র্যাপ করবে। এই যে র্যাপিংটা হচ্ছে, সেই র্যাপিং যে দুটো হচ্ছে এর মাঝখানে যে প্রেজেন্ট থাকবে সে হচ্ছে H1কে, সে হচ্ছে এটা। ঠিক আছে, এই যে টার্নটা, এটাকে অনেকে এটা বলা হয় জেনারেলি 1.8 টার্ন, বেসিক্যালি এটা হচ্ছে 1.755 এরকম। ঠিক আছে, 1.755 টার্ন বলা হয়। 1.755 মানে কি, ধরো এই একটা তার, ঠিক আছে, এটা একে এরকম প্যাঁচালো, এটা এক প্যাঁচ, এটা ধরো এইভাবে গেল, তার মানে কি একের থেকে বেশি, একের থেকে বেশি যদি হয় তার মানে কি 1.7 ওইভাবে ধরা হচ্ছে, 2 এর থেকে কম 1.8টা, এবং এটা কি করবে, একটা র্যাপ করবে এরকম। এই র্যাপ করার পরে যে র্যাপ করছে এইটা কি, এটা অক্টামার, অক্টামারকে র্যাপ করেছে, এবং এই দুটো অক্টামারের মধ্যে যে কানেক্ট করছে এইটা, একে বলা হবে হচ্ছে লিঙ্কার ডিএনএ। ঠিক আছে, এটাকে বলা হবে হচ্ছে লিঙ্কার ডিএনএ। কেন, কারণ ও দুটো অক্টামারের মাঝে কানেকশন হিসাবে কাজ করছে। ঠিক আছে, এই H1টাকে ওই জন্য কী বলা হয়, লিঙ্কার প্রোটিন, কারণ কি দুটোর মাঝখানে কাজ করছে, তাই লিঙ্কার, এটাকে বলা হয় লিঙ্কার প্রোটিন। ঠিক আছে, এই যে টোটালটা এরকম ধরো একটা বড় লম্বা চেন পেলে তুমি, একটা বড় পুঁতি, একটা ছোটো পুঁতি, একটা বড় পুঁতি, একটা ছোটো পুঁতি, তুমি ধরো ঠিক করলে ছোটো পুঁতিগুলোকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে, ছোটো পুঁথি যেগুলো সেগুলোকে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, ধরো তোমার ছোটো পুঁথিগুলো এখানে আছে সব এক জায়গায়, এই এরকম হবে তো, এরকম যদি দেখতে হয় তাহলে এর মাঝখানে মাঝখানে কি বড় পুঁথিগুলো থাকবে, নীলগুলোকে আমি অক্টামার হিসেবে ধরছি, এই এভাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো এটা একটা ডিএনএ সিকোয়েন্স, এই গেল, এই একে র্যাপ করেছে 1.8 টার্ন, এই ঘুরে আসলো, আবার র্যাপ করেছে 1.8 টার্ন, ঘুরে আসলো, আবার যাচ্ছে, আবার র্যাপ করলো 1.8 টার্ন, ঘুরে আসলো, আবার গেল লিঙ্কার ডিএনএ যেমন আছে, র্যাপ করলো, ঘুরে আসলো, আবার গেল, ঘুরে আসলো, এরকমভাবে আসবে তো, এইভাবে আসছে। পরপর যদি ছোটোগুলোকে এক জায়গায় নিয়ে আসে তাহলে এরকম দেখাবে, তারপর বড়োগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে। এই যে স্ট্রাকচারটা, এটা কি খানিকটা ফুলের মতন দেখতে, সেই জন্যে এই মডেলটাকে বলা হয় স্ক্যাফোল্ড মডেল। ঠিক আছে,
স্ক্যাফোল্ড মডেল বলা হয় এটা, ঠিক আছে? এটাকে বলা হয় স্ক্যাফোল্ড মডেল। এখান থেকে যদি পরপর যাও আস্তে আস্তে, মানে ম্যাগনিফাই করতে করতে, তাহলে এটা দেখতে পাবে। এটা যেটা দেখছো সেটা হচ্ছে স্ক্যাফোল্ড মডেল। এটাকে বলা হয় বিডস অন এ স্ট্রিং, ঠিক আছে? এটাকে বলা হয় বিডস অন এ স্ট্রিং। কারণ কি, একটা সুতোর মতন স্ট্রাকচার, তার মধ্যে অনেকগুলো পুঁতি বসানো আছে, তাই তো? তাই জন্য এটাকে বলা হয় বিডস অন এ স্ট্রিং মডেল, এবং এইটাকে বলা হয় স্ক্যাফোল্ড মডেল, ঠিক আছে? এবার যখন তুমি এই স্ট্রাকচারটা পরপর পরপর পাচ্ছ, প্রচুর বেস পেয়ার, ধরো 1 মিলিয়ন বেস পেয়ার, তার মানে কি অনেক বড় ডিএনএ, অনেক বড় এলাকা জুড়ে কয়েলিং হবে। ধরো সেই রাবণের রাজসভায় অঙ্গদ বসেছিল মনে আছে, এরকম লেজ পেঁচিয়ে 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 উপরে চলে গেছিলো। এখানে ব্যাপারটা সেরকম, ধরো এরকম লম্বা একটা চেন, ওরকম প্যাঁচাতে 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 উঠছে উপর। সেই ছোটোবেলার রামায়ণের সিন মনে করো, বুঝতে পারবে যে মাটিতে আছে, লেজটা পেঁচিয়ে 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 উপর দিকে যাচ্ছে। এর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম, এরকম পরপর পরপর প্যাঁচাতে 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 একটা উঁচু স্ট্রাকচার তৈরি হবে, তাই তো? এই যে স্ট্রাকচারটা তৈরি হবে, তার বাইরের দিকগুলোতে কী থাকবে? হিস্টোন প্রোটিনগুলো, আর সেটাকে র্যাপ করে থাকবে ডিএনএ। এবার এইটা যে স্ট্রাকচারটা তৈরি করবে, সেটাকে বলবো আমি সলিনয়েড স্ট্রাকচার। আমি এই নিচটাতে আঁকছি, ঠিক আছে? এর নিচটাতে আঁকছি। এটা সব থেকে ভালো মনে করা যাবে হচ্ছে রাবণের রাজসভায় অঙ্গ, লেজ দিয়ে বড় হয়ে উঠেছিল। এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ধরে না। এবার এখানে কি হবে? এখানে একটা শেপ তৈরি হবে, তাই তো? সরি, ইয়ে করবো। মানে এখানে কি একটার খাপে আর একটা, সেই লাড্ডু সাজায় যেমন একটা একটা, এই 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 এর মাঝখানে আর একটা, আবার এই আবার মাঝখানে আর একটা, আবার এদিকে আর একটা, এর মাঝখানে আর একটা, এইভাবে বসে তো। এর ক্ষেত্রে ব্যাপারটা যেমন হবে। এরপরে একটা যদি বসাই, কী হবে? এর যে অক্টোমরটা, সেটা কোথায় বসবে? এইখানে বসবে। এরপরে আর একটা বসাও, তাহলে আবার এই হবে, একটা গ্যাপে একটা একই লাইনে আসবে, তাই তো? তাহলে আমি সেভাবে আঁকবো। এরকমভাবে ধরা আছে, ঠিক আছে? এবার এর উপরে আমি আর ডিএনএটাকে ম্যাচ, আচ্ছা আর কটা করি, আর একটু সমস্যা। এটা হচ্ছে মেন সার্কেলটা, তাই তো? এবার একে বেস করে বাকি দিকে যেতে থাকবে, পরপর পরপর ধরে এরকম রোল হচ্ছে। এই এই এর মাঝখানে মাঝখানে ডিএনএ আছে, ক্যাচ খেয়েছে। আবার এই আবার এর মাঝখানে মাঝখানে ডিএনএ আছে, ক্যাচ খেয়েছে। এই এটাকে রোল করে আসবে, আবার এটাকে রোল করবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, তাই তো? এরকম একটা দলা পাকানো লাঠির মতন স্ট্রাকচার তৈরি হবে, এরকম লম্বা, তাই তো? যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটাকে বলবো আমরা সলিনয়েড, ঠিক আছে? এটা এরকম দেখতে, এটাকে যদি আরও ভালো করে দেখি, তাহলে এরকম খানিকটা একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? এর মধ্যে প্রচুর, এটা পুরো ডিএনএ দিয়ে ঠাসা, এবং এর মাঝখানে মাঝখানে প্রচুর নিউক্লিওজোম আছে, তাই তো? এটা পুরো ডিএনএ একদম ভিজি ভিজি হয়ে থাকবে ভিতরে, এবং এর মাঝখানে মাঝখানে কী আছে? নিউক্লিওজোম থাকবে এখানে এখানে সাজানো, তাই তো? এটা বড় বড় যদি আমি আঁকি, এরকম হবে। এর ছবিটা আমি দিয়ে দিচ্ছি, সাথে দেখো, পাশে দেখাও যাচ্ছে, পাশে এরকম একটা ছবি দেওয়া আছে, দেখো নিউক্লিওজোম, এরকম দেখতে হবে। এবার এখান থেকে এরকম একটা সলিনয়েড স্ট্রাকচার তৈরি হলো। এবার ধরো তুমি একটা দলা এরকম নিয়েছো, এবং তার মধ্যে টর্শন হচ্ছে। কেন? কারণ যখন ডিএনএ তৈরি হয়েছিল, ডিএনএর যে বন্ড অ্যাঙ্গেল, তার জন্য ওদের মধ্যে কী হবে? টর্শন হবে, মানে মুভমেন্ট হবে। এই মুভমেন্ট থেকে আমার প্রথমে এটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ সলিনয়েড মডেল, ঠিক আছে? এই সলিনয়েড মডেলের যেখানে ফোল্ডিংটা পড়বে প্রথম, ঠিক আছে, এখান থেকে প্রথম ফোল্ডিংটা পড়বে, তার জন্য কী হবে? বাকি যে সুতো দুটো পার্টগুলো, সেগুলো দেখো বেরিয়ে চলে যাবে, মানে একটা এরকম স্ট্রাকচার তৈরি করবে, ঠিক
আছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। এটা হচ্ছে সলিনয়েড, মানে দুটো আরও বেরিয়ে আসলো এবং এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা, দুটো নিজেদের মধ্যে জোড়া। তাহলে 2n ইয়েতে ক্রোমোজোম আসছে, দুটো ক্রোমোজোম, যেমন ক্রোমোজোমের ছবি আগে দেখেছো ক্লাস 10-এ। এটা ছিল কি একটা সলিড ক্রোমোজোম, মানে একটা সলিনয়েড তৈরি হয়েছিল, এবং সেটা যদি আরও ফার্দার ফোল্ডিং হয় তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। এটা সলিনয়েড মডেল, এটাও সলিনয়েড মডেলেরই বড় ভার্সান, ছবি পাশে দেখিয়ে দিয়েছিলাম। এবার এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সুপার সলিনয়েড। ঠিক আছে, এর মধ্যেই দেখো যে ডিএনএর কুণ্ডলীগুলো সেগুলো কি প্রচণ্ড পেঁচিয়ে আছে, এরকম কয়েলিং হয়েছে ভিতরে, সেই জন্য এই কুণ্ডলীগুলোকে বলা হয় হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। ঠিক আছে, এটা বলেছিলাম প্রথমে যে প্লেকটোনমিক কুণ্ডলী বলবো। এবং ডিএনএর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার ডিএনএ ছিল এভাবে, এবং হিস্টোন প্রোটিন দিয়ে ওই রকম একটা সলিনয়েড স্ট্রাকচার তৈরি করছে, তার থেকে কী করছে একটা সুপার সলিনয়েড ফর্ম তৈরি করছে 2n সেট, তাই তো? তার মানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কীভাবে অবস্থান করে বুঝতে পারলে? এই যে টোটাল ব্যাপারটা, এটাকেই বলা হয় নিউক্লিওজোম কনসেপ্ট। ঠিক আছে, তোমরা বইতে এটাকে সলিনয়েড অবধি হয়তো পাবে, সুপার সলিনয়েড নাও পেতে পারে, কিন্তু সুপার সলিনয়েডও বলা হয়, সমস্যা নেই। এবার আমাদের এই টোটাল যে কনসেপ্ট, এটাকে বলা হয় নিউক্লিওজোম কনসেপ্ট। ঠিক আছে, এবং এই নিউক্লিওজোম কনসেপ্টের বেসিসেই বলা যায় যে ডিএনএ কীভাবে এর মধ্যে প্রেজেন্ট আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কীভাবে প্রেজেন্ট আছে। ঠিক আছে, আপাতত এতটাই থাক, নিউক্লিওজোম অবধি গেল, এর পরের পার্টে আরও পরে আলোচনা।